শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। ক্লাসিক্যাল ধারণা অনুযায়ী গণমাধ্যমের দায়িত্ব হলো মানুষকে তথ্য, বিনোদন ও শিক্ষা দেয়া। পক্ষপাত মুক্তভাবে গণমাধ্যম এসব সেবা প্রদান করবে, এটাই মুক্ত গণমাধ্যমের দায়িত্ব বা বৈশিষ্ট্য। কিন্তু আমাদের দেশ তো বটেই, যুক্তরাষ্ট্র সহ অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতিতে উন্নত ইউরোপের বিভিন্ন দেশেও, স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো সহ এবং বৃহত্তম গণতান্ত্রিক দেশের তকমা পাওয়া ভারতেও মুক্ত গণমাধ্যমের ধারণা ত্রুটিমুক্ত নয়। দর্শক, আমরা আজকে কথা বলতে চাই বিষয় মুক্ত গণমাধ্যম। এ বিষয়ে কথা বলার জন্য দুজন মানুষ উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন সমকালের উপসম্পাদক জনাব মাহবুব আজিজ, আমাদের সাথে রয়েছেন গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমি মনে হয় একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে স্যারের কাছে একটুখানি জানতে চাইবো যে গণমাধ্যম কি আসলে কখনো মুক্ত থাকতে পারে কিনা, সম্ভব কিনা তার পক্ষে একেবারে প্রভাব মুক্ত থাকা? আপনি দেখেন, এটা গণমাধ্যম একটা সিস্টেম, কিন্তু আমরা চিন্তা করি যে এটা একটা প্রতিষ্ঠান। ধরেন চ্যানেল একটা প্রতিষ্ঠান, প্রথম আলো একটা প্রতিষ্ঠান, এরকম করে চিন্তা করি অমুক স্বাধীন কিনা, অমুক স্বাধীন কিনা, অমুক তার দায়িত্ব পালন করছে কিনা। এইভাবে ভাবলে আপনি কখনোই গণমাধ্যমের স্বাধীনতা এস্টাবলিশ করতে পারবেন না। সাংবাদিকের বেতন পারলো কিনা, অমুক প্রতিষ্ঠানের বেতন বেশি, অমুক প্রতিষ্ঠানের বেতন কম, এইভাবে আসলে খুব মাইক্রো লেভেলে আমরা চিন্তা করি। সো আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে গণমাধ্যমে আসলে স্বাধীন সম্ভব কিনা। এখন গণমাধ্যম বলতে আসলে আমাদের মাথার মধ্যে যেটা আসে সেটা হচ্ছে পার্টিকুলারলি নিউজ মিডিয়া, যারা আসলে আপনার বিহাইন্ড দ্য কার্টেন স্টোরিগুলো নিয়ে আসে সামনে, এবং যারা লুকাতে চায় তারা তাদের ক্ষেত্রে বাধার মুখে হয়। তো ফলে আপনি ধরেন আমি বা আপনি কোনো একটা অপকর্ম করলাম, আমরা কি চাইবো এটা গণমাধ্যমে আসুক? চাইবো না নিশ্চয়ই। আচ্ছা, তাহলে যদি আসে যায় তাহলে কী হবে? গণমাধ্যমটা আমার শত্রু হয়ে যাবে। আমি তার স্বাধীনতা বলি, তাকে তো কাজই করতে দেবো না। তো এটা ব্যক্তিগত পর্যায়ে যেমন সত্যি, তেমনি প্রাতিষ্ঠানিক বা সমাজে বা রাষ্ট্রেও একই কথা। সো এইটা সেই জন্য শুরু করেছিলাম যে না, আসলে গণমাধ্যমে তখনই স্বাধীন হবে যদি আপনি গণমাধ্যমকে একটা সিস্টেম হিসেবে সেটার সাথে পলিটিক্যাল সিস্টেমটাকে আপনি কানেক্ট করতে পারেন। আপনি দেখবেন যে আমাদের বলা হয় যে 5ই আগস্টের আগে আমরা স্বাধীন ছিলাম না, ফাইন। 5ই আগস্টের পরে কি স্বাধীন? আসলে কনটেক্সট চেঞ্জ হয়েছে। বাংলাদেশের সাংবাদিকতা হচ্ছে বা গণমাধ্যম হচ্ছে কনটেক্সট ইজ এভরিথিং, কন্টেন্ট ইজ নাথিং। আপনার এখানে কেউ কন্টেন্ট খোঁজে না বা কন্টেন্ট দিতে চায় না, সে চিন্তা করে কনটেক্সটের সাথে গা ভাসিয়ে আমি কীভাবে আসলে যেটুকু পারা যায় সেটুকু তথ্য উপস্থাপন করব। স্যার, একটু কঠিন হয়ে গেল, একটু সহজ করে বলবেন যে মানে সিস্টেম হিসেবে কিভাবে আসলে এটাকে প্রভাব মুক্ত রাখা দেখেন, আপনি সমাজে অনেকগুলো সিস্টেম আছে, অর্থনৈতিক সিস্টেম, রাজনৈতিক সিস্টেম, ধর্মীয় সিস্টেম, মানে ব্যবস্থা, ঠিক আছে? একটা দেশের অর্থনীতি যদি খারাপ হয় তার রাজনীতি ইম্প্যাক্ট পড়ে। সেরকম একটা দেশের গণমাধ্যম ব্যবস্থা যদি খারাপ হয় তাহলে তার রাজনীতি, আবার এটা ভাইস ভার্সা। এটা খুবই সারা ওয়ার্ল্ডে খুব ডিবেট যে আসলে গণমাধ্যম কি গণতন্ত্র আনে, না গণতন্ত্র আসলে গণমাধ্যমের স্বাধীনতা আসে। দুটোই সত্যি, আবার দুটোই এক অর্থে সত্যি না। কিন্তু আপনার কোনো দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া সেই দেশে আপনার গণমাধ্যমের স্বাধীনতা আপনি এক্সপেক্ট করতে পারেন না। মাহবুব আজিজ ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি নিজে একটি মানে বহুল প্রচারিত গণমাধ্যমের সঙ্গে জড়িত রয়েছেন এবং এমন একটি জায়গায় যেখানে আসলে সেন্সরশিপটা কাজ করে, উপসম্পাদক হিসেবে রয়েছেন আপনি। বাংলাদেশে আসলে আমরা কোন কোন জায়গায় আমাদের ত্রুটিগুলো চেপে ধরে ফেলা হয় এবং কোন কোন জায়গায় আমরা আসলে ওই যে বলেন না যে আমার হাত পা তো আসলে বাঁধা, কোন কোন জায়গায় হাত পা বাঁধা, যার জন্য আসলে আমাদের শুনতে হয়, আমাদের উপর চাপ প্রয়োগ করলে আমাদের বসে যেতে হয়, আমরা কোনো প্রতিবাদ করতে পারি না চাইলেও? দেখুন, এই বিষয়টি হচ্ছে যে ভাই যেমন বললেন যে রাজনীতি এবং গণমাধ্যম পারস্পরিক সম্পর্কযুক্ত, এবং গণমাধ্যমের মূল কাজটাই কিন্তু প্রশ্ন করা, ক্ষমতাকে প্রশ্ন করা, এবং ক্ষমতা কখনোই প্রশ্ন শুনতে চায় না। আপনি গণমাধ্যমের সবচেয়ে বড় যে দায়িত্বটি হচ্ছে, যারা প্রান্তিকে অবস্থান করেন, যাদের আর কোনো সহায় থাকে না, কথা বলবার, তার যে কথা বলবার মাধ্যমটি হচ্ছে গণমাধ্যম। তো সেই ক্ষেত্রে
এই আপনার তৃণমূলের সঙ্গে বলেন কিংবা নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হিসেবে বলেন, গণমাধ্যম কখন কাজ করতে পারবে? এই মানুষগুলো নির্যাতিত হয় কেন? কারণ রাষ্ট্রই চায় এরা নির্যাতিত হোক, ক্ষমতা কাঠামো চায় যে তারা নির্যাতিত হোক। আপনি তো বললেন যে যুক্তরাজ্য বা ভারত কিংবা অন্য অনেক দেশেই তো আসলে গণমাধ্যম সেই অর্থে মুক্ত নয়। রিপোর্টার্স উইদাউট বর্ডার যেই তথ্যটি গত 3 মে প্রকাশ করেছে, বাংলাদেশের অবস্থান এখন 149, সেটাও আবার 16 ধাপ এগিয়ে। এই সরকারের আমলে 16 ধাপ এগিয়েছে। 16 ধাপ এগোনোর পরে 149, তার মানে অবস্থানটা দেখেন আমরা কোথায় নেমে এসেছি। 2009 সালে কিন্তু আমাদের 121 ছিল, তার মানে আওয়ামী লীগের শাসন আমলে এটা নামতে নামতে সেই কোথায় তলানিতে গিয়ে ঠেকেছে। কেন এরকম হলো? কারণ আওয়ামী লীগ রাজনীতিকে কুক্ষিগত করেছে, কথা বলতে দেয় নাই, মানুষের সমস্ত দম বন্ধ রেখেছে, সেটার প্রভাব গিয়ে পড়েছে গণমাধ্যমে। এবং যখন একটি সরকার কণ্ঠস্তব্ধ করতে চায় মানুষের, সবার আগে কণ্ঠস্তব্ধ করে গণমাধ্যমে। কারণ মানুষের কথাটা যাবে কোত্থেকে, কোন মাধ্যমে? সেটা গণমাধ্যম, সেটাকেই সে বন্ধ করে। ট্রাম্প এসে সব এলোমেলো করে দিচ্ছেন, উনি ভয়েস অব আমেরিকা বন্ধ করে দিয়েছেন, প্রত্যেকেই বন্ধ করছেন। এবং যার যেখানে কোনো দেশে কিন্তু আমাদের একেবারে সহি কোনো ভাবে চলছে না যে আমেরিকা মানেই মুক্ত গণতন্ত্রের গণমাধ্যমের অবাধ কাঠামো। তাহলে কি আর এইভাবে গাজায় মানুষ মারা যায়? এভাবে ভারত পাকিস্তান যুদ্ধে লিপ্ত হয়? আপনি সব জায়গায় দেখেন ক্ষমতা কাঠামো এবং ক্ষমতা নিজেদের হাতে কুক্ষিগত করে রাখার। এখানে মানুষের কি হলো, এখানে কি হচ্ছে, কোনো কিছু তারা গুরুত্ব দিচ্ছে না। এবং এই গুরুত্বের জায়গাটি তখনই আসবে যখন মুক্ত গণমাধ্যম প্রশ্ন করতে পারবে। এবং ট্রাম্প তো সরাসরি বলেছে যে এই সমস্ত সাংবাদিকরা সবাই দালাল, সবাই চোর, এইভাবে তিনি কথা বলছেন। আমাদের এখানে কি আমরা দেখেছি গত 15 বছর? এবং আপনি বলছেন যে টুটি চেপে ধরার ব্যাপারটি, এটা তো ভয়াবহ ছিল। এটা 80 দশকে এরশাদের আমলে যেমন একের পর এক ঘটনা ঘটেছে, গণতন্ত্রহীন আমলে সংবাদপত্রের উপরে, গণমাধ্যমের উপরে প্রচণ্ড চাপ থাকে। এবং সেটা আমরা গত 15 বছরে হাড়ে হাড়ে টের পেয়েছি। এখন যে একেবারে রাত দিন এলো, মানে সব চেঞ্জ হয়ে গেছে ব্যাপারটি তা নয়। আপনি দেখলেন যে প্রশ্ন করবার জন্য 3 জন সাংবাদিকের চাকরি গেল 3 টেলিভিশনে। প্রশ্ন করবার জন্য কেন চাকরি যাবে? সাংবাদিকের কাজটা কি? খুবই একটা দুর্বল প্রশ্ন তো আপনিও আমাকে করতে পারেন, আমিও আপনাকে করতে পারি, তাই বলে আপনি আমাকে এখন থেকে উঠিয়ে বলবেন আপনি চলে যান? আপনি আমার কথাটা শুনবেন তো, এবং সেটা আপনি আমাকে বলবেন যে এটা আপনি আপনার মতো করে উত্তর দেবেন। আমরা দেখলাম যে তাদের চাকরি চলে গেল এবং সরকারের পক্ষ থেকে জানানো হলো যে আমরা কিছু বলি নাই। চাকরিটা গেল কেন? আপনাদের কি সরাসরি কিছু বলতে হয়? কাঠামোই যদি এমন বানানো থাকে, এমন যদি একটা মবতন্ত্র চলতে থাকে, আমরা ওই হাউস ভেঙে দেব, আমরা তো সেই হাউস ভেঙে দেব। এখন কি হচ্ছে? এখন বলা হচ্ছে যে তুমি ফ্যাসিবাদের দোসর। আমার এই কথাটি প্রচার হওয়ার সাথে তো উনি তো আওয়ামী লীগ করেন, উনি তো ফ্যাসিবাদের দোসর। আবার আওয়ামী লীগের আমলে যখন আমরা বলেছি যে এটা করা যাবে না, উনি তো জামাত শিবির। অর্থাৎ এই ত্যাগের রাজনীতি। আমার কাজটি আমাকে করতে দেন, আমি সাংবাদিক। আমাদের রাজনৈতিক দলবাজি থেকে যদি আমরা মুক্ত হতে পারতাম, এই যে দম বন্ধ পরিস্থিতি, এইটা কি শুধু একা আওয়ামী লীগ করেছে? তখন সাংবাদিক নেতারা এই কাজ করে নাই? সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখন এই যে কোনো একটা কিছু হলে একটা ইভেন্ট ক্রিয়েট করে ফেলা, কিংবা অমুক ওইখানে আসো, অমুক চ্যানেলকে দেখে নেব, তারা কি ব্যবস্থা নেয় যাতে তাড়াতাড়ি জানানো হয়, এগুলোকে কেন ভয় পাওয়া হচ্ছে বা এগুলো করছে কারা বলেন তো? এটা আসলে এত বড় একটি গণঅভ্যুত্থান হয়ে যাবার পরে তো একটা অস্থিরতা থাকেই, এবং সেটার পরে মানে এটা কি 10 মাস পরে থাকাটাও কি না? অবশ্যই উচিত না। গতকাল রাতে বা পরশু রাতে ভাস্কর রাশাকে যেভাবে গুলশানে পেছন থেকে লাথি দেওয়া হলো ফ্যাসিবাদের দোসর বলে, আপনি চিন্তা করেন তার মতো একজন বয়স্ক মানুষ, বয়স যাই হোক, একজন শিল্পকর্মী, তাকে এভাবে একজন বরেণ্য মানুষ, এখন কেউ তো নিরাপদ নয়। তার মানে কি দাঁড়াচ্ছে? এখানে সরকারের একটা স্পষ্ট বক্তব্য, এবং শুধু বক্তব্য না,
তাকে তো সক্রিয় হতে হবে। এই কারণে তো সরকার থাকে, কঠোর অবস্থান এবং কঠোর কার্যকর পদক্ষেপ। এখানে যখন 32 নম্বর ভাঙা হলো তখন সরকারের নির্লিপ্ততা এবং কি কারণে, এটা তো সরকারের একটা রাজনৈতিক উদ্দেশ্য বোঝা যায়। আপনার প্রত্যেকটা ক্ষেত্রে সরকার ইচ্ছাকৃতভাবে মনে হচ্ছে যে এখানে কাজ করছেন, এখানে কাজ করছেন না, এখানে নিঃশ্বাস ফেলছেন, এখানে নিঃশ্বাস ফেলছেন না। এই মপতন্ত্রের প্রশ্রয় উস্কানিদাতা হিসেবে আমরা কে কাকে এখন চিহ্নিত করব? যিনি দায়িত্বে থাকেন তারই তো কাজ এটা বন্ধ করার। আমি যদি আজকে নিরাপত্তাহীন অবস্থায় পড়ি, আমাকে কে নিরাপত্তা দেবে? আমি কার কাছে নিরাপত্তা চাইবো? নাকি আমাকে ফেসিবাদের দোষর বলে আপনি বলবেন না ওর তো ফেসিবাদের দোষর? এখন কে ফেসিবাদের দোষর আর কে ফেসিবাদের দোষর না, আজকে 9-10 মাস পরে এই তর্ক চলতেই থাকবে এবং আগামী যতদিন আছে চলতে থাকবে। কোট আনকোট মব আর কোনটা উদ্দেশ্য প্রণোদিত কোনো হামলা, সেটাও তো আমরা আলাদা করতে সবসময় সক্ষম হচ্ছি না। ডক্টর সাইফুল স্যার, আপনার কাছে একটুখানি জানতে চাই আমি যে অলিখিতভাবে এক ধরনের প্রেশার ক্রিয়েট করা কিংবা ও মুখটা আসতে পারে তাই বলে আমি কিছু একটা সেন্সরশিপ নিজের মধ্যে আনলাম, তারও বাইরে আমাদের তো নানা ধরনের আইন ব্যবহার করেও সাংবাদিকদের আসলে আটকানো হয়েছে। আমরা দেখেছি বিগত 15-16 বছরে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে, যার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন আমাদের সাংবাদিকরা। আমরা অনেককে জেলে যেতে দেখেছি। সো সেই জায়গায় যখন আমাদের সংবিধান বাক স্বাধীনতার সাথে গণমাধ্যমের স্বাধীনতা দেয়, আবার এমন সব আইন তৈরি করা হয় যে আইন দ্বারা আসলে তাদেরকে আটকানো যায়, এই ব্যাপারটিকে আসলে কিভাবে দেখেন? দেখেন, এখানে দুটো জিনিস। একটা হচ্ছে যদি আমরা মোটা দাগে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ধরি, আসলে প্রেশারটা ভিন্ন রকমের আসছে 2007 সাল থেকে। সেটা কীরকম? সেটা হচ্ছে স্টেট ইন্টারভেনশন। আমি বলি যে স্টেট ইন্টারভেনশন থ্রু ইন্টেলিজেন্স এজেন্সি বা স্টেট অ্যাপারেটাস প্রথমবারের মতো। এটা অনেকে বলে যে এরশাদের আমলে ছিল, তো আব্বাই এক সময় করতো, কিন্তু সেটা অত মাত্রায় না। ওই সময় আসলে আইএসপিআরই তো ছিল না অত স্ট্রং। সো আইএসপিআর স্ট্রং হওয়া শুরু করেছে লেফটেন্যান্ট কর্নেল নজরুল ভাইয়ের ওই সময় থেকে। কিন্তু আইএসপিআর ডিরেক্টলি কখনো 2001 সাল বা 2005 সালে আমরা দেখিনি, যখন আমরা সাংবাদিক ছিলাম, যে আইএসপিআর কখনোই ইন্টারফেয়ার করতে। ইভেন ডিজেভার তখন ইন্টারফেয়ার করতো না। সো 2007 সালে যে টেকনিকটা আমরাই আসলে সাংবাদিকরা শিখিয়ে দিলাম, আমরাই কিন্তু ওয়েলকাম করলাম, যেটা পরবর্তীতে প্রমাণিত হলো। আমরা আসলে আনভেরিফাইড স্টোরি ছাপালাম। সেইটা 2014 সাল পর্যন্ত বন্ধ ছিল, সেটা করতো না প্র্যাকটিস। সেটা 2015 সালে এসে হিল ট্র্যাক্সে 5 জন মারা যায়, তখন সেই স্টোরিটা প্রথম আলো এবং ডেইলি স্টার ছাপায়। ওই দিনই প্রথম আলো এবং ডেইলি স্টারের সমস্ত ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়। আমি বলি যে এটা ঝিকে মেরে বুকে শেখানো। বাকিদের জন্য মেসেজ চলে যায় যে তুমি যদি আমার কথা না শোনো, অর্থাৎ স্টেট অ্যাপারেটাসের কথা যদি আমি না শুনি, তাহলে আমার যে লাইফ ব্লাড, যে সঞ্জীবনী শক্তি দরকার বিজ্ঞাপন, সেটাই সে আঘাত করবে। এবং পরবর্তীতে যেটা হলো যে বড় থেকে ছোট পর্যন্ত, এরপরে দেখবেন যে তার পরের বছরই প্রধানমন্ত্রীর জন্মদিনে একেবারে বিশাল এক পেজ করে স্টোরি। ঠিক আছে, এখন বঙ্গবন্ধুর জন্মদিনে কেউ খোঁজ নেয় না। ঠিক আছে, পরিস্থিতি হচ্ছে এটা, মানে কনটেক্সট। আমি শুরু করেছিলাম যে কনটেক্সট চেঞ্জ হলে কী হবে। সো আপনার এইখানে লিগ্যাল জিনিসটা আসলে টুলস হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু যেই মাত্রায় দেখানো হয়, ধরেন এটাকে আইজিএসের আপনার 305টা কেস সাংবাদিকদের বিরুদ্ধে ডিএসএতে হয়েছিল। সেইখানে আমি একটা রিসার্চ নিজে করেছি, কিন্তু যেটা পাবলিশ করিনি। আসলে সেটা হচ্ছে পাবলিশ করিনি এই কারণে ওইটার ভুল ব্যাখ্যা হতো। এখন আমি বলছি কি সাবজেক্ট, এটা হচ্ছে ডিএসএ নিয়ে, যে আসলে সাংবাদিকদের উপরে কতটুকু। এখানে মজার বিষয় হচ্ছে তার 80% কেস হচ্ছে পার্সোনাল কেস। আপনি দেখবেন প্রতিটা জেলায় একাধিক প্রেস ক্লাব আছে, 5টা-6টা প্রেস ক্লাব। ইভেন তারও আগে আপনি আইসিটি একটা যদি ফিরে যান, একটা বিখ্যাত কেস আছে যে একটা ছাগল, মরা ছাগল খালে সাংবাদিক 57 দ্বারাই জেলে, এটা হেডলাইন হয়েছিল। ওই স্টোরিটাও কিন্তু ওই ছাগলটা সরকারি ছাগল ছিল না, ভুলতে ছিল সাংবাদিকের। একটা ছোট্ট ঘটনা কীরকম বলি, একটা কোর্ট চলছে, কোর্টে একজন মুহুরি ঘুমাচ্ছেন, সেইটা আপনি ফেসবুকে ধারণ করে এরপর লাইভ করলেন, কোনো টেলিভিশন চ্যানেল, কোনো পত্রিকায় না, লাইভ করলেন। কোর্ট আপনার বিরুদ্ধে অর্ডার দিল ডিএসএতে মামলা করা হোক। কোর্ট কিন্তু বাঁচিয়ে দিয়েছে, আপনাকে তো আদালত মামলা করলে আরও বেশি ফাঁসিয়ে যেতেন। আপনি ধরেন নারী সহকর্মী, আরেকজন পুরুষ সহকর্মী আপনাকে আপনার ছবি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছে, খুবই বাজে ছবি, তখন আপনি গেছেন ডিএসএতে মামলা করতে। এই কেসগুলো কিন্তু আমরা এক করে গুলিয়ে ফেলেছি। ঠিক আছে, কারণ কি আমি যখন এটাকে মিসইন্টারপ্রেট করব, তখন এই যে ম্যাল প্র্যাকটিসগুলা, সাংবাদিক হয়ে ম্যাল প্র্যাকটিস, এইগুলা কিন্তু আবার বাড়বে। নারী সহকর্মীরা তাদের নিরাপত্তা দেওয়াটা কঠিন হয়ে যাবে সাংবাদিক হয়েও। ঠিক আছে, অনেকগুলো কেস আছে। 80% কেস
আমি কখনো এটা পাবলিশ করিনি। পাবলিশ করলে এইটা যে ডিএসের বিরুদ্ধে যখন যে কথা বলা হচ্ছিল এইটা একটা টুল হিসেবে আমি রিসার্চটা করে রেখে দিয়েছিলাম, কিন্তু পাবলিশ করিনি। হ্যাঁ, কারণ হচ্ছে এটা আমার বুমেরাং ইফেক্ট হতো। মানে এই যে সেলফ সেন্সরশিপ আপনার বেলায় যেটা হলো, এখান থেকে আমি আজিজ ভাইয়ের কাছে একটুখানি আসি, তারপরে আবার আপনার কাছে আসবো। আজিজ ভাই, এই যে উনি বুঝছিলেন যে আমার আসলে এটা হতে পারে, তাই তিনি পাবলিশ করেননি। এই জিনিসটা তো আগেও হয়েছে, এখনো হচ্ছে আসলে, যে নিজে নিজে আমি স্তুতি গাইছি, আমার পত্রিকার কোনো ধরনের ইফেক্ট আসবে না, আমি একটা ছত্রছায়ার মধ্যে থাকবো, আমার কোনো বিপদ আসবে না। আবার যারা বিগত সময়ে সবচেয়ে বেশি এই ধরনের তৈলাক্ত ব্যাপার ঘটিয়েছেন, তারা আবার এই সময়ে এসে উল্টো জিনিসটাও সবচেয়ে বেশি ঘটাচ্ছেন, যতটুকু ঘটানোর কথা না ততটুকুই হয়তো ঘটাচ্ছেন। এই যে নিজে নিজে একটুখানি প্রিয় হওয়া বা অপ্রিয় হয়ে থেকে বাঁচার যে লড়াই আমাদের কোট আন কোট, সেটা থেকে আমরা কিভাবে মুক্ত হব? গণমাধ্যম কি আসলে স্বাধীন হতে পারবে যদি নিজেরা নিজেদের এই ধরনের চরিত্র থেকে বের হতে না পারি? না, দেখুন যে 5ই আগস্টের আপনি পত্রিকাগুলোর কথা ভাবেন, 5ই আগস্টের আগের চেহারা, ঠিক 5 তারিখের ঘটনার পরে 6 তারিখে যে পত্রিকাগুলো বেরোলো, আপনি হতভম্ব হয়ে যাবেন। যারা সেই তৎকালীন প্রধানমন্ত্রীকে প্রতিদিন, মানে বাজারে তখন তেলের দাম বেশি ছিল, কারণ তেল সব তো পত্রিকাতেই ঢালা হতো, তো 6 তারিখে একদম 8 কলামে আপনার হেডিং, স্বৈরাচারের পতন। তাহলে হঠাৎ করে ওনারা এই বোধোদয় কি করে হলো এক রাতের মধ্যে? তার মানে ক্ষমতা কাঠামোর সঙ্গে আতাত। যখন একটি ফ্যাসিবাদী সরকার থাকে বা গণতন্ত্রহীন সরকার থাকে, যার ভোট নাই, যিনি মধ্যরাতে ভোট করে আসেন বা বিনা ভোটে আসেন, তার কাজটা কি? তার কাজটা হচ্ছে রাষ্ট্রের সমস্ত স্তম্ভকে ধ্বংস করে আমার পক্ষে আনা, এবং যাতে কোনো কথাবার্তা না হয়। এই জন্যই আমরা ওই ধরনের সাংবাদিক সম্মেলন দেখেছি, এই জন্যই আমরা প্রেস ক্লাবের নেতাদেরকে এইভাবে কথা বলতে দেখেছি, এই জন্যই আমাদের পত্রিকাগুলোকে এইভাবে সংবাদ পরিবেশন করতে দেখেছি। এর ধারাবাহিকতা আপনি দেখেন, যখন 5 তারিখের পরে আবার সেই প্রেস ক্লাবই কিন্তু দখল হলো। সেইখানে একদল সাংবাদিক চলে গেলেন এবং তারা বিভিন্ন আইন কানুনের ফাঁদে পড়ে নির্বাচনহীন একটি কাঠামো তৈরি করে বিভিন্ন জায়গায় তারা তাদের লোকজন ইত্যাদি বসে গেলেন। ব্যাপারটা কি দাঁড়ালো? আমাদের যেই কাঠামো ছিল তখন, সেই কাঠামোর অনুবর্তন আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সময় যে এই পত্রিকাগুলো ধরেন খুব কম, 3-4টি পত্রিকা হয়তো সৎসাংবাদিক করার চেষ্টা করেছে, দৃঢ় কণ্ঠে কথা বলবার চেষ্টা করেছে, তখন তারা হয়ে গেছে জামাত শিবির। আবার এই 5ই আগস্টের পরে তখন তারা যখন এইভাবেই কথা বলছে একইভাবে, তখন তাদের বলা হচ্ছে ফ্যাসিবাদের দোসর। সেই লেখকদের, সেই সাংবাদিকদেরকে বলা হবে ফ্যাসিবাদের দোসর। এর মধ্যে যে বড় একটি ঘটনা ঘটে গেছে, 266 জন সাংবাদিককে হত্যা মামলার দায়ে জেলখানায় আটক করা হয়েছে বা মামলা দেওয়া হয়েছে। আচ্ছা, সাংবাদিক যাই করুক, সে কি হত্যা করতে গেছে? উস্কানি দিয়েছে বিভিন্নভাবে, টকশোতে, লেখালেখিতে, সাংবাদিক। আপনি উস্কানির মামলা দেন, আপনি কেন হত্যা মামলা দিচ্ছেন? এবং তাতে কি দাঁড়াচ্ছে? একটি মামলায় 500 জন আসামি, 400 থেকে 500 আসামি, শেখ হাসিনা সহ। সেই মামলাগুলো কি আসলে ধোপে শেষ পর্যন্ত টিকবে? বানের জলে তো সব ভেসে যাবে। তার মানে নানান রকম স্বার্থ, বিভিন্ন রকমের দ্বন্দ্বের ফল এই সমস্ত আপনার আইন কানুনের ফাঁক ফোকর খুঁজে বের করার চেষ্টা। আপনার যে প্রশ্নটি যে আমরা কি মুক্ত হতে পারবো কিনা, মুক্ত হতে তখনই পারবো যখন একটি গণতান্ত্রিক শৃঙ্খলা, রাজনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রে। রাষ্ট্রের এইখানে নির্বাচন যেমন হতে হবে, সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ, এবং 5 বছর পর পর একটি নির্বাচনের মুখোমুখি হতে হবে আপনার যারাই দায়িত্বে আসুন তাদেরকে। এবং আরও কিছু সংস্কার, যে মৌলিক সংস্কারের কথাগুলো বলা হচ্ছে, সেগুলোও আসতে হবে। আপনার মুক্ত গণমাধ্যম আকাশ থেকে পড়বে না, এটা একটি ধারাবাহিকতা। আপনি যখন জবাবদিহি সরকার করতে চাইবে বা সেই রকম স্পর্ধা দেখাবে, তখনই তো সে গণমাধ্যমকে অনেকটা সহযোগিতা করবে। গণমাধ্যম কিন্তু চায় না যে আপনি আমার বেতন দিয়ে দেন। কোনো গণমাধ্যমকে কিন্তু সরকার বেতন দেয় না। সরকারের বরং বিভিন্নভাবে বিজ্ঞাপন বন্ধ করে, যারা সৎ সাংবাদিকতা করতে চায় তাদেরকে নানান রকমভাবে আটকে রাখার চেষ্টা করে। এবং সাংবাদিক যারা একটু বড় সাংবাদিক হয়ে যায়, তারা প্লট, ফ্ল্যাট, বিদেশ ভ্রমণ ইত্যাদি বিভিন্ন রকম সুবিধার বিনিময়ে, সফর সঙ্গীর বিনিময়ে তারা তাদের পেশার সব কিছু জলাঞ্জলি দেয়। দাগ খেলার মাঠ থেকে আসুক বা স্কুল থেকে, অফিস থেকে আসুক বা বাজার থেকে, কিন্তু দাগ ময়লার ভয় এখন আর নয়।
তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, যার এনজাইম সমৃদ্ধ মাল্টি বুস্টার মুহূর্তেই যে কোনো রকম দাগকে দূর করে এবং এর কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতো ঝকঝকে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। ডক্টর সাইফুল স্যার, বিভিন্ন যে গণমাধ্যমের প্রতিষ্ঠানগুলো আছে সেভাবেই তো চলছে, আপনি সিস্টেমের কথা বলছিলেন, আমি প্র্যাকটিক্যালি যেভাবে চলে সেটার কথা বলি। সেগুলো আসলে মালিকানাধীন হয় এবং বিভিন্ন বড় ব্যবসায়ী বা রাজনীতিবিদদের মালিকানাধীন যখন একটা প্রতিষ্ঠান হয়, তাদের পারপাস তো সার্ভ করতে চায়। আসলে আমরা বিগত সময়ে দেখেছি যে অমুক চ্যানেল তো বলবে না কিছু ওর বিপক্ষে, কারণ মালিক হচ্ছে এমপি। তো সেই জায়গা থেকে মানে এটা কিভাবে আসলে সম্ভব? দেখেন, আপনি একটা বলছেন যে একটা হচ্ছে কমার্শিয়াল ক্লায়েন্টেলিজম বা নেক্সাস, একটা হচ্ছে পলিটিক্যাল কমার্শিয়াল নেক্সাস। ঠিক আছে, মালিক যখন নিজেই ব্যবসায়ী হবে, নিজেই রাজনীতি হবে, তখন সেটা এক ধরনের চরিত্র হবে। আর মালিক যখন ব্যবসায়ী হবে, তখন দেখেন এটা প্রাইভেট ফার্ম, আপনি টাকা ছাড়া এত বড় লাক্সারিয়াস মিডিয়া ইনস্টিটিউশন চলতে পারে না, ডেফিনেটলি। ঠিক আছে, আর এটা তো কাঙ্গাল হারিনাথের প্রতিষ্ঠান নয় যে, বা হাজি মোহাম্মদ মহসিনের প্রতিষ্ঠান নয়। এভরি ইনভেস্টমেন্ট কামস উইথ ইন্টেনশন, যে মালিক তার একটা ইন্টেনশন থাকবেই। এখন সেই ইন্টেনশনটা কতটুকু সোভার হচ্ছে, এটার জন্য যেই পরিমাণ যেই স্ট্রাকচারটা থাকা দরকার, বারবার করে বলছে সিস্টেম, এই সিস্টেমের পার্ট হচ্ছে আপনার পলিসি। আপনি আজ পর্যন্ত বাংলাদেশের 63টা ল আছে যেটা মিডিয়াকে ডিরেক্ট আর ইনডিরেক্ট মানে ইফেক্ট করে। আপনি 63টা দরকার ছিল না, দরকার ছিল একটা পলিসি, সেটা আপনি আজ পর্যন্ত করতে পারেননি। দাঁড়ান, সেটা হচ্ছে একটা আমব্রেলা পলিসি থাকবে, তার মধ্যে আপনার হাব থাকবে প্রিন্ট মিডিয়ার জন্য কি হবে, মোটা দাগে এই হচ্ছে স্ট্রাকচার, আমার এই ডিজাইনে হবে, তার মধ্যে প্রিন্ট এটা, ইলেকট্রনিক এটা বা ব্রডকাস্ট এটা, তার মধ্যে এখন ডিজিটাল প্ল্যাটফর্ম আসছে, ডিজিটালের জন্য এটা ফাইন। এবং আপনি সামনে 2 বছরের মধ্যে বাংলাদেশে যেই পরিমাণ প্রেশার হচ্ছে, তাতে যেটা হবে, আপনি দেখেন পৃথিবীর এমন কোনো জায়গা না, এখন তো ওভার পপুলেটেড কান্ট্রি, আর বাংলাদেশ কিন্তু দেখেন আপনি বাই ওয়ার্ন এরা কিন্তু স্বাধীন ছিলাম আমরা বাংলাদেশিরা বা বাঙালিরা। তো সেটা যেটা হবে 2 বছরের মধ্যে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম এমন বুস্ট আপ করবে, যেটাতে যেই গভর্নমেন্টই থাকুক না কেন তারা মানে হসপস লাগে হবে একে কন্ট্রোল করার জন্য। তখন তারা এই মেইন স্ট্রিম ট্রেডিশনাল টিপিক্যাল মিডিয়াকে কন্ট্রোল করতে যাবে না, তারা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টদেরকে একটা 2 থেকে 3 বছরের মধ্যে। তখন আর এগুলো আমরা কেউ ফোর্সই করি না। ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও গণমাধ্যম গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে, তাদের কণ্ঠস্বর হয়ে উঠতে পারবে, এই আশা রেখে আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে।